গানটি হচ্ছে। দূর থেকে এই গান যখন ভেসে আসে তখন মনে হয় গানটি কোনো অতীন্দ্রিয় জগতে নিয়ে চলে গেছে। একটা জিনিস এখানে বলছি, ঋত্বিক, আপনারা সবাই জানেন, ঋত্বিক অনুস্বর নাম রেখেছিলেন কালিদাসের নাটক অভিজ্ঞান শকুন্তলার এক প্রিয় সখী নামে। কিন্তু তাও ঋত্বিক তাঁর অনুস্বর মধ্যে শকুন্তলাকে খুঁজছেন। আর একদিকে সে ভৃগুর জন্য অপেক্ষা করছে, আবার ছবির মধ্যস্থিত একটি নাটকে ভৃগু আবার দুষ্মন্তের ভূমিকা অভিনয় করছে। শকুন্তলার অপেক্ষার মতোই তো এই ছবির অনস্বর অপেক্ষা। তাই সার্থক হয়ে ওঠে এ গানের প্রয়োগ। আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে, যদি আমায় পড়ে তাহার মনে। একদম শেষ দৃশ্যে চলে আসি, ছবি শেষ হয়ে আসে। মনে করুন শেষ দৃশ্যটা, ক্যামেরা ক্লোজে নেয় ভৃগু অনুস্বর হাত, আবহে ভেসে আসে একটা পদাবলী কীর্তন, সেটা ছাপিয়ে জায়গা করে নেয় উলুধ্বনি, ফেড আউট হয়, ভেসে আসে সেই বিবাহ সঙ্গীতের সুর। সেই সুরটা একটু বদলে যায়, বদলে গিয়ে হয়ে যায় একটি বিখ্যাত রবীন্দ্রসঙ্গীতের হামিং, সার্থক জন্ম আমার জন্মেছি দেশে। আসলে এই গল্প দুই প্রেমীর মিলনের গল্প, দুই বাংলার মিলনের গল্প। বিচ্ছেদ সত্য, কিন্তু অন্তর্গত মিলন সত্য। তাই কোথাও বিবাহ সঙ্গীত এবং দেশাত্মবোধক সঙ্গীত মিলে যায়, মিশে যায়। আমি চলে যাচ্ছি আমার শেষ ছবির আলোচনায়, সুবর্ণরেখা। কোমল গান্ধারের ঠিক পরের বছর 1962 সালে এই ছবি রিলিজ করে। যতবার সুবর্ণরেখা দেখেছি ততবার মনে হয়েছে এই যেন একটা এপিক। দাঙ্গা, দেশভাগ বিধ্বস্ত, উদ্বাস্তু সমস্যায় ভরা একটা দেশের নতুন মহাকাব্য সুবর্ণরেখা। সুবর্ণরেখা যারা দেখেছেন তারা বুঝতেই পারবেন যে এর নির্মাণ আসলে নির্মাণে রয়েছে ভারতীয় রামকথা। এই গল্পের নায়কের নাম অভিরাম, নায়িকার নাম সীতা, নায়কের মায়ের নাম কৌশল্যা। মিলগুলো নজর আয় না, কিন্তু এই রাম জন্মসূত্রে বাঘ দিন। এই রাম এমনই যিনি সীতা বিসর্জনের আগেই বিসর্জিত হবেন। ছবিটা দেখলে এই সংকেতগুলো স্পষ্ট হতে বাধ্য। এই ছবির সঙ্গীত পরিচালক বাহাদুর খান। প্রথমে ছবিটার টাইটেল ট্র্যাক নিয়ে একটা কথা বলি। টাইটেল ট্র্যাকটা শুরুই হচ্ছে একটা রহস্যময়তা সুর দিয়ে, তারপর ঢুকছে একটা সেতার, এরপর সুরের মধ্যে দিয়ে তার সপ্তকে নারী কণ্ঠের একটা আরতি, যা পুরো ছবিতেই হ্যামার করবে। এরকম ভাবে হ্যামার করতে করতে যাবে। আমি এতক্ষণ শব্দ বা সঙ্গীত নিয়ে বেশ কিছু কথা বললেও শব্দহীনতা নিয়ে কিছু বলিনি। সুবর্ণরেখা শুরুই হচ্ছে বন্দে মাতরম ধ্বনি দিয়ে, তারপর বেশ কিছুটা অংশ প্রায় নো মিউজিক। এই নো মিউজিক ঋত্বিকের চলচ্চিত্র আবহ প্রয়োগের একটা বৈশিষ্ট্য। প্রথমে সুবর্ণরেখার যে গানটা প্রসঙ্গে বলতে হয় সেটা একটি বাউল গান, দেহ তরি ছায়া দিলাম ও গুরু তোমার নামে। গানটা যে প্রেক্ষাপটে ব্যবহার করা হয়েছে তখন সীতার দাদা ঈশ্বর ছোট্ট অভিরাম ও সীতাকে নিয়ে নতুন জীবনের পথ খুঁজতে বেরিয়ে পড়েছে। একদিকে তার পার্থিব জীবনের আকাঙ্ক্ষা, অন্যদিকে এই গান আবার বলছে সবকিছু ছেড়ে সবকিছু উপেক্ষা করার ডাক। একই সঙ্গে বলা যেতে পারে সবিরোধ। গানটা গেয়েছিলেন রণেন রায়চৌধুরী। সীতার দাদা ঈশ্বর নিজ সঙ্গীতপ্রেমী মানুষ। নতুন বাড়িতে এসে মাস্টার মশাইয়ের কাছে গান শিখতে বসে সীতা। সুবর্ণরেখার তীরে বালিকা সীতার গান হয়ে ওঠে, আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকো চুরি খেলা রে ভাই, লুকো চুরি খেলা। নীল আকাশে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকো চুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকো চুরি খেলা রে ভাই, লুকো চুরি খেলা।
বেশি সময়, কখনো ফাঁকা রানওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে। পরে সীতার ছেলেও গাইবে এই গান। আরতি মুখোপাধ্যায় গেয়েছিলেন এটা তার অনায়াস মিঠে ভঙ্গিতে। এই ছবিতে সীতার কণ্ঠে সবকটি গান তারই গাওয়া। এবার যে গানগুলোর কথা বলবো সেগুলো সবকটি শাস্ত্রীয় সঙ্গীত। নতুন যুগে রামায়ণ নির্মাণ করতে যেন এই শাস্ত্রীয় সঙ্গীতের কাছে ফিরে গেলেন ঋত্বিক। প্রথম যে শাস্ত্রীয় বন্দিশির কথা বলতেই হয় সেটা একটু গেয়ে শোনাচ্ছি। ভৈরবী গানের এক ভৈরবী। সীতার গায়কী জুড়ে যেন লেগে আছে অপেক্ষার ছায়া। উদার অনন্ত প্রকৃতির সামনে বসে বসে সে গানটা গাইছে। গানে সে বলছে শান্ত সোত ঘোর কাহে। সীতা যেন কাউকে ডাকছে। কে সে? খানিক পরে আমরা বুঝবো সে আর কেউ নয়, অভিরা, যে নিজেও জেগে ঘুমিয়ে আছে। বুঝতে পারছে না তার আর সীতার সম্পর্কের কথা। এই গানে সে কথা যেন সংকেতের মতো ছড়িয়ে দেয় সীতা। ঠিক এর পরেই যখন প্রথম অভিরাম আর সীতার মধ্যে অনুভূতির প্রকাশ ঘটবে তখনও সীতা একটা বন্দিশ গাইবে। সেটা কলাবতী রাগের বন্দিশ। একটু এক লাইন গাই। রাতের রাত কলাবতীর উত্তাপ ছড়িয়ে পড়বে সকালে। এই গান তার জীবনে যেন অভিরামের সঙ্গে মিলনের রূপক। কিন্তু সঙ্গীত এসছে এ ছবিতে নিয়তির মতো। এই গান, এই আজও কি আনন্দ ওর আবার হামিয়ে ফিরে আসবে। কিন্তু তখন তা বয়ে আসে মিলন নয়, বিচ্ছেদ। অভিরামের মৃত্যু সংবাদ। সেই সংবাদ এসে পৌঁছানোর আগেই সীতা অজান্তেই গেয়ে উঠবে এই বন্দিশ। একে কি বলবো, সাংগীতিক ডেস্টিনি। এবার একটু অন্য প্রসঙ্গে যাই। যে মুহূর্তে অভিরাম নিজের মুমূর্ষু মাকে চিনতে পারে এবং জানতে পারে সে আসলে বাগদি, সঙ্গে সঙ্গে সে বিলাপ করে ওঠে। তার সে বিলাপ ছাপিয়ে জোরে চলে যায় সশব্দ কর্কশ রেল। একটা মানবিক মুহূর্তের ওপর দিয়ে যান্ত্রিক শব্দের তীব্র উচ্চারণ। এবার চলে যায় সেই দৃশ্যে যেখানে সীতার অন্যত্র বিয়ে ঠিক করেছে তার দাদা। সীতা স্বভাবতে বিষণ্ণ। এরপর সে গান ধরবে
দেশি রানী। এটাও একটু এক লাইনে আমি শোনাচ্ছি। মোরা দুখুয়া কাছে সাধারণত মার্গ সঙ্গীতের সুর প্রয়োগ নিয়ে আমরা ভাবি, কিন্তু এই যে কটা বন্দিশের আলোচনা আমরা করলাম, দেখুন প্রত্যেকটাই কিন্তু তার কথাগুলো তার অবস্থাকে তুলে ধরছে। এমন কোনো বন্দিশ নেই যার কথার সঙ্গে সাজুজ্য রেখে সিকোয়েন্সটা তৈরি হয়নি। পরে আবার একটা বন্দিশের ব্যবহার আমরা দেখব অভিরামের সঙ্গে কলকাতার বাসার দৃশ্যে, যেখানে ব্যবহার করা হচ্ছে মিয়া কি মাল্লা, সীতা গাইছে খেলেন আয়ে হরিবার খাকে। এবার চলে যাই সিনেমার সেই সিকোয়েন্সে, যেখানে সীতার ঘরে ঈশ্বর এসে ঢুকছে, পেটের দায়ে সম্ভাব্য পতিতাবৃত্তির দিকে এগোচ্ছে সীতা, আর তারই প্রথম দিন আসে তার গান। এই সময় মিউজিকের ব্যবহার বেশ চোখে পড়ার মতো, একটা অদ্ভুত সাইলেন্স, দূর থেকে ভেসে আসছে হালকা মিউজিক। মিউজিকটা ফেলিনির একটা বিখ্যাত ছবির মিউজিক, ছবির নাম লা দোলচে ভিটা, আর বিখ্যাত মিউজিকটার নাম প্যাট্রিশিয়া। এরপর কিছুক্ষণ পরে সীতার মৃত্যুর দৃশ্য, অন্য কোনো শব্দ রাখতে চাননি ঋত্বিক। শব্দ আর শব্দহীনতা এই দুইকে ধরে একটা স্পেস তৈরি করতে চেয়েছেন। একদিকে একদম নিঃশব্দ ঈশ্বরের কান্না, অন্যদিকে তবলা ও তানপুরার আন্দোলন। এই ভয়াবহ ট্র্যাজেডির পরও এই ছবিতে গান ফেলে সীতার ছেলে বিনুর হাত ধরে, সেই ধানের ক্ষেতে রৌদ্র ছায় রিপিটেশন। মায়ের মতো অতটা সুরেলা গলা তার নয়, কিন্তু তবুও গান তো। আসলে ঋত্বিক বোধহয় ট্র্যাজেডিতে থামতে চাননি, গানকে বইয়ে দিতে চেয়েছেন। প্রজন্ম থেকে প্রজন্মে একদিকে মৃত্যু, অন্যদিকে আবার এগিয়ে চলা, আবহেতাই বাঁচতে থেকে স্তোত্র এবং উপনিষদের মন্ত্র। চড়াই দিতে আলোচনার একদম শেষে এসে পড়েছি। স্বল্প পরিসরের তিনটে ছবির শব্দ ও সঙ্গীত ভাবনা নিয়ে মোটামুটি কিছু কথা বলার চেষ্টা করলাম। আশা করি কিছুটা হলেও আমি পৌঁছতে পেরেছি আমার ভাব।